আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা ঈদ উদযাপন করতেছেন। আজকে আজকে আমরা শেয়ার বাজার রিলেটেড যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব, সেটা আমাদের সবার পরিচিত ব্র্যাক, ব্র্যাক ব্যাংক, বিকাশ। প্রতিদিন লেনদেন করতে আমরা অবশ্যই এটা ব্যবহার করি। নিবন্ধিত গ্রাহক সংখ্যা 8 কোটির উপরে। জাস্ট একবার চিন্তা করেন, যদি প্রতি গ্রাহক থেকে 1 টাকা করে বছরে লাভ হয়, প্রায় 8 কোটি টাকা। যদি 100 টাকা করে আয় করা যায়, তাহলে আপনি চিন্তা করেন 8,000 কোটি টাকা। তার মানে আগামীর ভবিষ্যৎ বিকাশ আর ব্র্যাক ব্যাংকেরই একটা প্রতিষ্ঠান। তো আজকের আলোচনাটা মোটামুটি একটু দীর্ঘ হবে, কারণ এখানে তিনটা প্রতিষ্ঠান আছে। একটা হচ্ছে ব্র্যাক, একটা হচ্ছে ব্র্যাক ব্যাংক, একটা হচ্ছে বিকাশ। সরাসরি বিকাশের শেয়ার আমরা কিনতে পারবো না, বিকাশ হচ্ছে ব্র্যাক ব্যাংকের সাবসিডারি, তাই ব্র্যাক ব্যাংকেরই আমাদের শেয়ার কিনতে হবে। আমরা যেহেতু দীর্ঘমেয়াদে বিনিয়োগ করব, ওই কোম্পানিটা সম্পর্কে আমরা চাই একটা স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ধারণা রাখতে, যাতে ওই কোম্পানির ম্যানেজমেন্ট সম্পর্কে, তার ইন্টারনাল যাবতীয় ক্যালকুলেশন সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে, তাহলে আমরা যেই টাকাটা বিনিয়োগ করব এটা নিয়ে আমাদের টেনশন হবে না। না হলে শেয়ারের দাম উঠানামা করলে আমরা কিন্তু বিক্রি করে দিব। তো আমাদের ধারাবাহিক সিরিজের এটা হচ্ছে মোটামুটি 5 নাম্বার ভিডিও। প্রথম ভিডিওতে আমরা স্কোয়ার ফার্মা, দ্বিতীয় ভিডিওতে আমরা ব্যাট বিসি, তৃতীয় ভিডিওতে উত্তরা ব্যাংক, চতুর্থতে আমরা ইউসিবি, এবং পঞ্চম আজকে ব্র্যাক ব্যাংক নিয়ে আলোচনা করতেছি। তো আপনাদের উৎসাহ থাকলে আমরা আগামী দিনেও কন্টিনিউ করব। আমাদের টার্গেট আছে বাংলাদেশের বাজারে ব্লু চিপ যে কোম্পানিগুলা বর্তমানেও ব্লু চিপ এবং ভবিষ্যতে গ্রো করবে, এইরকম কোম্পানিগুলো নিয়ে আলোচনা করার। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। আর ঈদের পরে, ঈদ যেহেতু চলে গেল, শেয়ার বাজার রিলেটেড আমাদের নতুন কোর্স শুরু হচ্ছে। আপনি জেনে শুনে বুঝে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। এর চাইতে ভালো জায়গা বাংলাদেশে আর কিছুই নেই, কারণ প্রতিষ্ঠিত ব্যবসার অংশীদারি হওয়ার সুযোগ। আর এই অংশটা আপনি 10 টাকা দিয়েও শরিক হইতে পারেন। এর চাইতে অন্য কোনো ভালো জায়গা কিন্তু আপনি পাবেন না। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যে যে জিনিসগুলো দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এই যে ব্র্যাক ব্যাংকটা আমাদের আছে, এই ব্র্যাক ব্যাংকের ইতিহাস সহ যাবতীয় কিছু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি, যাতে আমাদের কনফিউশন না থাকে। ব্র্যাক সম্পর্কে আমাদের নানা প্রকার অভিযোগ আছে। একটা শেয়ার বাজার বা একটা ব্যক্তি সম্পর্কে অনেকের অভিযোগ থাকবে, অনেকে ভালো মনে করবে, এটাই জীবন। দেখার পরে, শোনার পরে, জানার পরে আপনার ভালো লাগলে ব্র্যাক ব্যাংকের শেয়ার কিনবেন, না হলে অন্য কিনবেন, কিন্তু আপনার জানা উচিত। তো সর্বপ্রথম ব্র্যাক, ব্র্যাক ব্যাংক এবং বিকাশের ইতিহাসে যদি আমরা যাই, এর ইতিহাস থেকে আমরা যতটুকু ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা পাচ্ছি, সেই ধারণাটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পরে যখন আমাদের এই যে জনসংখ্যা যেগুলো বিভিন্ন দেশে চলে গিয়েছিল, বিশেষত ভারতে যখন আসতেছিল, বাংলাদেশে তাদের বাড়িঘর ছিল না, উদ্বাস্তু আমাদেরকে যাদেরকে বলি। তো এদের সহায়তা করার জন্যই আমাদের এই যে স্যার ফজলে হাসান আবেদ সাহেব, সিলেট থেকে উনি কাজটা শুরু করেন, উদ্বাস্তুদের বাসস্থানের ব্যবস্থা করা, বিভিন্ন প্রকার ভাবে সহায়তা করার মাধ্যমে। তো এখন এই সহায়তা করার জন্য উনি যে নামটা দেন, সেটা হচ্ছে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্ট কমিটি, মানে ব্র্যাক। তাহলে ব্র্যাক যেই শব্দটা, এইটার নাম ওইখান থেকেই আসছে। এর পরবর্তীতে যখন ধরেন যে আপনার তারা বিদেশি ফান্ড পাইলো, মোটামুটি প্রায় 2 লক্ষ পাউন্ড, সেই 1972 সালে 2 লক্ষ পাউন্ড কিন্তু অনেক টাকা। তো এই অনুদান পাওয়ার পর তখন সাধারণত শুধু রিহ্যাবিলিটেশনে না থেকে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, তার মানে ব্রাক ব্রাকই থাকলো, কিন্তু ভিতরে মিনিংটা চেঞ্জ হয়ে গেল। তাইলে আজকের যে ব্রাক আমরা বলতেছি, এই ব্রাকের অর্থ হচ্ছে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। বলতে পারেন বাংলাদেশের গ্রামীণ জনপথের উন্নয়নের জন্য যে কমিটি, সেটাই হচ্ছে ব্রাক। আর এর প্রতিষ্ঠাটা আমরা ফজলে হাসান আবেদকে বলতে পারি। আর ব্র্যাক শুধু আমাদের এই ব্র্যাক ব্যাংকের মধ্যে সীমাবদ্ধতা নাই, তাদের আরো নানা প্রকার কর্মকাণ্ড আছে। তাহলে মোটামুটি আমরা ইতিহাসটা কিন্তু একটু দেখতে পারলাম। আর এই যে ফজলে হাসান আবেদ সাহেব, উনি নিজেও একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করতেন, ইন্টারন্যাশনাল তার অভিজ্ঞতা ছিল। সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু উনি কি করেছেন, বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টাটা করেছেন। এখন আসি আমরা ব্র্যাক ব্যাংক বা ব্র্যাক, যে মূল ফাদার কোম্পানিটা বলতে পারেন, প্যারেন্ট কোম্পানিটা বলতে পারেন, এরা 1978 সালে যে কাজটা শুরু করে, সেটা হচ্ছে যে
এই যে ক্ষুদ্র জনগোষ্ঠীর উন্নয়নের জন্য যখন বিভিন্ন প্রকার টাকা পয়সা দিচ্ছিল, তারা বিভিন্ন প্রকার সেলাই বিভিন্ন প্রকার কাজ করতেছিল, কিন্তু এইগুলো বিক্রি করার কোনো জায়গা ছিল না। তখন 1978 সালে তারা আড়ং প্রতিষ্ঠা করে, যে আড়ং এ ব্যাগ নিয়ে সবার কি আছে যে ব্যাগের জন্য তারা টাকা নিচ্ছে, যে আড়ংয়ের দাম, জিনিসের দাম বেশি, যেখানে গরিব বাজার করতে যায় না, যেখানে 5,000 10,000 টাকা শপিং করে 20 টাকার ব্যাগ কিন্তু কোনো সমস্যা নেই, আর বিশ্বের ইন্টারন্যাশনাল সব জায়গায় ব্যাগ কিন্তু কিনতেই হয়। তো যাই হোক, 1978 সালে আড়ং প্রতিষ্ঠা করে। এখানে হচ্ছে যে বিশেষত বাংলাদেশি যে সমস্ত উদ্যোক্তা আছে তাদেরই তৈরি জিনিসপত্র ক্রয় বিক্রয় হয়। এইটা হচ্ছে একটা জিনিস। তো এইটার সাথে ব্র্যাক ব্যাংকের নর্মালি সম্পর্ক না, এটাতে শুধু ব্র্যাকের সম্পর্ক। এরপরে বিভিন্ন কোল্ড স্টোরেজ, তারা বিভিন্ন প্রকার সবজি, বিভিন্ন প্রকার ফলনাদি এগুলাকে সংরক্ষণ করার জন্য সেটা তৈরি করে। এটা ছাড়া দুধ খামারি যারা আছেন গ্রামীণ জনপদ থেকে এগুলো সংগ্রহ করার পরে খারাপ হয়ে যাইতো, তো এগুলা পাস্তুরাইজেশনের প্রকল্প কিন্তু তারা নেন। এটা ছাড়া শিক্ষা খাতে ব্র্যাক ইউনিভার্সিটি আমরা সবাই জানি 2001 সালে প্রতিষ্ঠা করেন। এটা ছাড়া ব্র্যাক ব্যাংকও কিন্তু প্রতিষ্ঠাটা করেন। তার মানে ব্র্যাক যেটা আছে বাংলাদেশের আর্থিক যে অবকাঠামো, বিশেষত রুরাল অবকাঠামো উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছে। এখন এই যে ব্র্যাক ইউনিভার্সিটি আছে, আমরা সবাই জানি, যারা পড়াশোনা সেখানে করেছেন সবাই জানেন কস্টলি, বাংলাদেশের মধ্যে বেসরকারি হিসাবে নাম্বার 1-এ আছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগও আছে, অসংখ্য অভিযোগ আছে, সেটা আপনার ব্যাপার। এরপরে চলে যায় আমরা এই যে ব্র্যাক ব্যাংক, যেইটা আমরা শেয়ারটা ক্রয় করে এর অংশীদারি হইতে পারবো। তো 2001 সালে তারা মূলত যে লক্ষ্যটা করে সেটা হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, যাদেরকে আমরা এসএমই বলতেছি। এই যে আপনার পাড়ার মহল্লার মুদি দোকানদার, চায়ের দোকানদার, তো এদেরকেই মূলত ব্র্যাকের এখন পর্যন্ত যে কার্যক্রম রুরাল জনপথে, তো এদেরকে অর্থায়ন করার জন্য তারা কি করে, এই যে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠা করে 2001 সালে। এখন পর্যন্ত যদি ব্যাংকটার যদি আমরা ইন্টারনাল অবস্থাটা দেখি, তাদের ক্রেডিট র্যাঙ্কিং গুলা সবগুলোই ভালো, এখানে ইন্টারন্যাশনাল মানের। তাদের অফিসিয়াল তথ্য মোতাবেক 326টা তাদের কি আছে, এটিএম আছে, এবং 191টা ব্রাঞ্চ আছে, যদিও বর্তমানে কিছুটা বাড়ছে। সাব ব্রাঞ্চ হচ্ছে 87টা। তো এইটা কল্পনা করলে এইটা এখনো সব জায়গায় পৌঁছাইতে পারে নাই, তবে গ্রামীণ জনপথে পৌঁছাইছে তারা এজেন্ট ব্যাংকিং দিয়ে। তাদের 1100, এখনকার লেটেস্ট অনুযায়ী 1119টার মতো তাদের এজেন্ট ব্যাংকিং আছে, এবং যদি আমরা দেখি তাদের 446টার মতো কি আছে, এসএমই ও ইউনিটগুলো আছে। তার মানে ওভারঅল যদি আপনি তাদের মেইন ব্রাঞ্চগুলো না ধরে টোটালটা যদি করেন, টোটাল বাংলাদেশটার মধ্যেই তাদের পদাচরণা কিন্তু আছে। এখন যদি আমরা দেখার চেষ্টা করি, লেটেস্ট তথ্য হচ্ছে তাদের 194টা শাখা আছে, 116টা উপশাখা আছে, 1119টার মতো এজেন্ট ব্যাংকিং আছে, 385টা এটিএম আছে, এবং তাদের এই এসএমই ইউনিট আছে 446টা। তো বলতে পারেন যে ইনশাল্লাহ মাশাল্লাহ যেটা বলতে পারেন, সমস্ত বাংলাদেশি তাদের গ্রাহক সংখ্যা আছে। তাদের গ্রাহক সংখ্যা যদি আমরা অ্যাকাউন্ট হিসাবে অফিসিয়াল তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 2024-এর রিপোর্ট অনুযায়ী 20 লাখ, তবে এর মধ্যে 28%ই হচ্ছে নারীদের, যেহেতু তারা গ্রামীণ জনপদ নিয়ে কাজ করে এবং নারীদের অ্যাকাউন্ট হইলে সেখানে লোন সহ নানা প্রকার সুবিধা পাওয়া যায়। এর জন্য যদিও পুরুষ লোনগুলা নিচ্ছে কিন্তু নারীর নামে নিচ্ছে, তো এর জন্য 28% তাদের অ্যাকাউন্ট হোল্ডারদারি হচ্ছে নারী। এখন আমরা যদি এই ব্যাংকটার যে ইন্টারনালগত জিনিসগুলো যদি একটু দেখার চেষ্টা করি, যে ব্যাংকটা লাভজনক কিনা, আপনি এই ব্যাংকের শেয়ার কিনলে লাভ হবে কিনা, আর শেয়ার বাজারে তার শেয়ারের দাম আমরা সবাই জানি কি পরিমাণ বেড়েছে, যেটা আর বলার কিন্তু অপেক্ষা রাখে না যে কি পরিমাণ তার শেয়ারের দামটা বাড়ছে। তো এইখানে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে তার আর্নিং পার শেয়ারটা একটু যদি দেখার চেষ্টা করি গত 3 বছরের, দেখবেন যে যেখানে 3 টাকা 58 পয়সা ছিল সেইটা 2023 সালে 4 টাকা 13 পয়সা হয়েছে, আর 24-এ এসে প্রায় 6 টাকা 86 পয়সা। বলতে পারেন যে জাস্ট 2 বছরের ব্যবধানে তার টাকাটাই নেট ইনকাম ডবল হয়ে গেছে। শেয়ার বাজারে আপনার যে কোম্পানিতে আপনি বিনিয়োগ করছেন, কোম্পানি যদি লাভ করে আপনিও লাভ করবেন। ওই জন্য দেখবেন যে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম 75 টাকা কিন্তু চলতেছে, 86 টাকাও পৌঁছাইছিল। এর একটাই কারণ, যারা কোম্পানিগুলো বিশ্লেষণ করে তারা দেখলো যে এই কোম্পানিটা জাস্ট 2 বছরে টাকা ডবল করতেছে, আর কোম্পানি টাকা ডবল করলে শেয়ারের দাম কিন্তু বাড়বেই, এটাই হচ্ছে তার একটা লক্ষণ। এটা ছাড়া আমরা যেটা বলি যে
একটা ব্যাংকের মূলধন হচ্ছে গ্রাহকের টাকা, যত পরিমাণ তার কারেন্ট এবং সেভিং অ্যাকাউন্টে টাকাটা বেশি হবে, যেটাকে আমরা কাসা রেশিও বলি, তাদের এই যে কাসা রেশিওটা, সেটা হচ্ছে টোটাল ডিপোজিটের যদি আমরা দেখি 42%, 46%, 51%। তার মানে তাদের কস্ট অফ ক্যাপিটালটা কিন্তু কম। কস্ট অফ ক্যাপিটাল মানেটা কি? মানেটা হচ্ছে তারা যেই টাকাটা নিচ্ছে এর বিপরীতে মানুষকে তারা সুদটা কম দেয়, কিন্তু নিজেরা বেশি সুদে তারা কি করতে পারে, লোন দিতে পারে। মাঝখানে যেটুকু বাকি থাকে ওইটুকু তাদের কাজ। এখন যদি এই ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে আমরা নন পারফর্মিং লোন যদি দেখি, তাদের দেখেন যে 5%-এর কমে, এখন তো প্রায় 3%-এরও কমে আছে। তার মানে ব্যাংকটা আর্থিকভাবে ইন্টারনালি অনেক শক্তিশালী। এইটা ছাড়া যদি আমরা তাদের CR AR যদি দেখি, এইটার মোটামুটি তাদের 12%, 12.5% মতো থাকতে হয়। তো লোনের বিপরীতে যত টাকা লোন দেয়, তো এটার মধ্যে তাদের 14%-এর উপরে। তার মানে বলতে পারেন যে ব্যাংকটা ভালো। এরপরে রিটার্ন অন ইকুইটি যদি আমরা দেখি, তারা যদি গত 10 বছর অ্যাভারেজ করেন, কোম্পানিটা ভালো না। কারণ করোনার সময় যেটা হয়েছে, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টাকা পয়সা ছিল না, ওই জন্য 3 বছর কিন্তু তারা অতটা লাভ করতে পারে নাই। কিন্তু এখন তাদের যে দেখেন, গত বছর 2024-এ তাদের 17%-এর উপরে আর ওইটা আসতে, 2023-এ তাদের প্রায় 12%-এর মতো ছিল, 2022 সালে 10% সামথিং। তো দিন শেষে আপনি দেখেন যে এই ব্যাংকটা একটা শক্তিশালী ব্যাংক, ধীরে ধীরে হয়ে উঠতেছে। এখন যদি আমরা শুধু ব্র্যাক ব্যাংকের, তার বিভিন্ন সাবসিডারি প্রতিষ্ঠান কিন্তু আছে, তো সেগুলা বাদ দিয়ে যদি আমরা শুধুমাত্র তার স্ট্যান্ড অ্যালোন যদি দেখি, প্রায় 28%, গত 9 মাসে তার 28% বৃদ্ধি পাইছে। তার একদম নেট প্রফিটটা কিন্তু 28% বৃদ্ধি পাইছে। এরপরে যদি ইপিএসটা আমরা দেখি, 28% বৃদ্ধি পাইছে, আর ওইটা তার 16%-এর উপরে। তার মানে ওভারঅল আপনি বলতে পারেন যে একটা ব্যাংক যেমন হওয়া দরকার সেমনই সে আচরণটা কিন্তু করতেছে। এরপরে আমরা যদি দেখার চেষ্টা করি তার গত 5 বছরের কস্ট অফ ফান্ড যেটা, তো এই কস্ট অফ ফান্ডটা তার দেখেন যে 6%, 4.5%, 4.5%, 5%, 6.5%। এখন যদি তারা 12%-এও যদি লোনটা দেয়, তাহলে দেখেন যে তাদের প্রায় 6% করে লাভ। তাহলে কস্ট অফ ফান্ড যেই ব্যাংকের যত কম, তারা তত শক্তিশালী হইতে পারবে। এইটাই হচ্ছে মূল জিনিস। এরপরে রিটার্ন অন ইকুইটি আমরা যেটা একবার দেখাইলাম, 5 বছরে অন অ্যাভারেজে ব্যাংকটা কি করতেছে, ধীরে ধীরে শক্তিশালী হয়ে কিন্তু উঠতেছে। এটা একটা ভালো দিক। এখন যদি আমরা, আপনারা যে জিনিসটা বলবেন যে ভাই যেহেতু শেয়ারের দামটা 75 টাকা হয়ে গেছে, আমরা নিব কিনা, তো প্রায় পি রেশিও বলে একটা রেশিও আছে, ওইটা যদি আপনি দেখার চেষ্টা করেন, তাইলে দেখবেন যে 2015 সালে 15-তে ছিল, 11-তে আসছে, 17, 14, 13, 13, 13, 9, 7, 7, এখন 9.5 চলতেছে। তার যেই হারে গ্রোথ, ওই হারে ব্যাংকটা এখন আন্ডার ভ্যালু। তো এটা বের করার জন্য একটা রেশিও হয়, যাকে আমরা বলতেছি যে প্যাগ রেশিও অনুযায়ী ব্র্যাক ব্যাংক এখনো সস্তা। তার মানে আপনি চাইলে নিতে পারেন। আর রিটার্ন অন ইকুইটিটা যদি আমরা গত 10 বছরের যদি দেখি, অন অ্যাভারেজে মাঝখান দিয়ে তারা, যেটা বললাম 2021, 2022 এবং 2000, এই 3 বছরে তারা খারাপ করেছে। কারণ হচ্ছে তারা এসএমই নিয়ে ডিল করে। তো এই যে করোনা ভাইরাস কালীন সময় কিন্তু সেই সময় তারা লসে গিয়েছে। এখন যদি আমরা দেখার চেষ্টা করি এদের সাবসিডারি, অফিসিয়াল তথ্য মোতাবেক তাদের 4টা সাবসিডারি। 1 নম্বর হচ্ছে বিকাশ, এটা ছাড়া ব্রোকারেজ হাউস যেটা আপনি শেয়ার বাজারে কিনতে পারেন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এবং তাদের একটা আছে যে ইউকেতে তাদের একটা মানি এক্সচেঞ্জ আছে। এই টোটাল 4টা তাদের সাবসিডারি আছে। যদিও আরেকটা আনঅফিসিয়ালি আছে, তাদের ওটার মধ্যে ইনক্লুড করা নাই, সেটা হচ্ছে যে ব্র্যাক আইটি সার্ভিস লিমিটেড, হয়তো আগামী রিপোর্টে আমরা পাবো। এখন এই 4টা সাবসিডারি, সাবসিডারি মানে হচ্ছে যে এই কোম্পানিগুলার 51%-এর উপরে শেয়ার তাদের। তো এগুলা তো ম্যাক্সিমামই। বিকাশের ক্ষেত্রে তাদের 51%, যেটা নিয়ে আমরা আজকে ভিডিওর প্রথমে আলোচনা করেছি যে কেন ব্র্যাক ব্যাংকে আপনি শেয়ারটা কিনবেন, বিকাশের কারণে। বাকি যে 3টা আছে এইটা তাদের অতটা লাভজনক কিন্তু না। কিন্তু বিকাশ, ব্র্যাক ব্যাংকের এই বর্তমান উত্থানের পিছনে বলতে পারি যে বিকাশটাই হচ্ছে মেইন। তো বাকি 3টা বর্তমানে নেগেটিভ, অতটা লাভজনক কিছুই কিন্তু নাই। এখানে আর যদি আমরা দেখার চেষ্টা করি, ব্র্যাক ইনভেস্টমেন্টটাও নেগেটিভেই আছে, ব্র্যাক স্টক ব্রোকারেজটা কিছুটা লাভে আছে, মানি এক্সচেঞ্জটাও মাইনাসে আছে। কিন্তু বিকাশে যদি আপনি দেখেন
504 মিলিয়ন সে লাভে আছে। তাহলে আর ব্র্যাক ব্যাংকটা নিজে আসছে তাদের 1055, এই যে 3 কোয়ার্টারে। তাহলে মূল জিনিস আপনি যেটা দেখতে পারলেন যে ব্র্যাক ব্যাংকটা, আপনি শেয়ারটা শুধুমাত্র ব্র্যাক ব্যাংক দেখলে ব্যাংকটাকে আমরা বলতে পারি যে অন এভারেজ যে গড়ে ব্যাংকটা লাভজনক না, কিন্তু বিকাশ থাকার কারণে। এখন বিকাশটা কি? তো বিকাশ এমন একটা জিনিস বাংলাদেশে বর্তমানে হয়ে গেছে, আমি আপনার কাছে টাকা চাইলে বলি যে ভাই বিকাশ করে দেন, আমরা বলি না যে কি করেন আপনি মোবাইলে ট্রান্সফার করে দেন। বিকাশ একটা নিজেই একটা ব্র্যান্ড। তো এখন আমরা বিকাশ সম্পর্কে জানি, আর এই বিকাশের কারণেই আপনি ব্র্যাক ব্যাংকে বিনিয়োগটা করতে পারেন, ব্র্যাক ব্যাংকে শেয়ার কিনতে পারেন সরাসরি। বিকাশ নিজে কোনো শেয়ার বাজারে নিবন্ধিত না, বিকাশের শেয়ার কেনা সম্ভব না। তাইলে এই এর প্যারেন্ট ব্র্যাক ব্যাংক যেটা আছে 51% শেয়ার তাদের কাছে, আর বাকি 49% হচ্ছে সম্পূর্ণ বিদেশি বিনিয়োগ। সম্পূর্ণ বিদেশি বিনিয়োগ। বিশ্বের সবচেয়ে নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে সেগুলা এই 49%-এর মধ্যে আছে কিন্তু তারা। এখন এই বিকাশ আসলে কি? মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, মানে হচ্ছে আপনি মোবাইলের মাধ্যমে টাকাটা লেনদেন করতে পারেন। 2011 সালে সর্বপ্রথম তারা রবি নেটওয়ার্কে এই বিকাশটা চালু করে। মানে আপনার কাছে রবি সিম থাকলে আপনি কি করতে পারেন? বিকাশ চালু করতে পারেন, নিজ নামে টাকা আনতে পারেন, টাকা নিতে পারেন। আর বিকাশ কি করতে পারে এটা বাংলাদেশে আমরা সবাই জানি, টাকা লেনদেন করা, বিভিন্ন প্রকার মোবাইল রিচার্জ করা, বিভিন্ন ফি দেওয়া। এখন তো বর্তমানে সেটা আপনি ডিপিএস হিসাবে রাখা, ভবিষ্যতে এমনকি বর্তমানে বিভিন্ন গার্মেন্টস যেগুলো আছে তারা বেতনগুলোও দিচ্ছে বিকাশে, বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে বিকাশে। তার মানে বিকাশের যে ভবিষ্যৎ মনোপলি ব্যবসা তারা কিন্তু করতেছে বাংলাদেশে। আর এই বিকাশটার যে, যদিও ব্র্যাক ব্যাংক সেখানে অর্থায়ন করছে, কিন্তু বিকাশের যে কারিগর সেটা হচ্ছে আমাদের এই যে কামাল কাদির সাহেব। তো ইনার আর ওনার ভাই দুইজনের ভীষণ ছিল যে এমন একটা কাজ করা, যেহেতু এই যে মানি মোশন এলএলসি আমেরিকান কোম্পানির সাথে ব্র্যাক ব্যাংকের যৌথ অর্থায়নে, আর আমাদের বর্তমান কামাল কাদির সাহেবে কিন্তু এই বিকাশের সিইও আছেন। তো ওনার বলতে পারেন যে প্ল্যানটা ওনার, টাকাটা বিকাশের, ব্র্যাক ব্যাংকের 51%। তো এখানে 51% শেয়ার আছে, আর এটা আপনি শেয়ার বাজারের মাধ্যমেই, ব্র্যাক ব্যাংকের শেয়ার কেনার মাধ্যমেই বিকাশের আপনি অংশীদারি হইতে পারবেন, এটা ছাড়া সম্ভব না। মানি মোশন এলএলসি তারাও ইন্টারন্যাশনালি একটা ওই যে টাকা ট্রান্সফারেরই কাজ করে, এদের আছে প্রায় 16%-এর উপরে। এটা ছাড়া এন্ড ইন্টারন্যাশনালের 14%, সফট ব্যাংকের আছে প্রায় 7%-এর উপরে, আর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন এদেরও দেওয়া আছে প্রায় 10%। তো এখন যদি আমরা দেখার চেষ্টা করি যে বিকাশের মধ্যে বর্তমানে তার গ্রাহক সংখ্যা কত, তো অফিসিয়াল তথ্য মোতাবেক তাদের নিবন্ধিত, মানে এখন পর্যন্ত বিকাশ মোবাইলে তারা চালু করেছে বর্তমানে যে কোনো নাম্বারে, সেটা গ্রামীণ হোক, বাংলা লিঙ্ক হোক, সেটা রবি হোক, আপনি করতে পারেন। 8 কোটি প্রায় 20 না, আপডেটেড তথ্য হচ্ছে 50 লাখের পর্যন্ত নিবন্ধিত। তবে এর মধ্যে অ্যাক্টিভ যারা প্রতিদিন লেনদেন করে এরকম প্রায় 4 কোটির উপরে গ্রাহক আছে, প্রতিদিন তারা লেনদেন করে বিকাশ অ্যাকাউন্টে। এখন এই লেনদেন করার জন্য তাদের প্রায় 3.5 লাখের উপরে এজেন্ট আছে। ওই যে আপনার আশেপাশে দোকানে দেখবেন যে মুদি দোকানদারও একজন এজেন্ট, আর মার্চেন্ট পয়েন্ট আছে তাদের টোটাল 10 লাখ। ওই যে বিভিন্ন শপিং মলে, সুপার মার্কেটে আপনি বিকাশে পেমেন্ট করতে পারেন, এইটা থেকেও বিকাশ কিন্তু টাকা পায়। এই বলতে পারেন যে এরা একটা মানব এটিএম হিসাবে কাজ করে। একটা জাস্ট জিনিস চিন্তা করেন, বিকাশের মাধ্যমে আপনি টাকা সেন্ড করতে পারেন, টাকা উঠাইতে পারেন, বিল পরিশোধ করতে পারেন, মোবাইল রিচার্জ করতে পারেন, বিদেশ থেকে টাকা পাঠানো যায়, পেরোল করা যাচ্ছে, ঋণ আমানত পার্টনার হিসাবে আপনি বিকাশের মাধ্যমে লোন নিতে পারেন। এই যে কাজগুলো তারা করতেছে তারা একদিনে করতে পারে না, এটার জন্য তাদের প্রযুক্তির উপর বিনিয়োগ করতে হয়েছে। বিশেষত বিকাশের উত্থানটা প্রফিটেবল হয়েছে চায়নার আলিবাবা গ্রুপের ফিনটেক গ্রুপটা যখন বিকাশে প্রায় 17%-এর মতো শেয়ার কিনছে, তখনই তারা তাদের প্রযুক্তিটা দিয়েছে, শুধুমাত্র টাকা বিনিয়োগ করে নাই, প্রযুক্তি বিনিয়োগ করছে। তো এই জন্যই বিকাশের ভবিষ্যৎ। যেমন আমরা বললাম, যদি এই 8.5 কোটি গ্রাহক থেকে 1 টাকা করে বিকাশ লাভ করে, 8.5 কোটি টাকা, 100 টাকা করে যদি লাভ করে, তাহলে হিসাবটা করে দেখেন কোন পর্যায়ে যাচ্ছে। আর এর পাশাপাশি যেমন নগদ, উপায়, ট্রাস্ট মানি আছে, এটা ছাড়া প্রাইম ব্যাংকও বর্তমানে প্রাইম লেনদেন নিচ্ছে। এই 100%-এর মধ্যে প্রায় 85% বিকাশেরই দখলে, মানে মনোপলি ব্যবসা।
আর তারা প্রযুক্তির উপর যতটা খরচ করেছে অন্য ব্যাংকগুলোর পক্ষে সম্ভব কিন্তু না, এইটা মনে রাখবেন। জাস্ট আমরা এই যে 2025 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এখন পর্যন্ত রিপোর্ট পেয়েছি, নিট মুনাফাই হচ্ছে 505 কোটি টাকা বিকাশের, 505 কোটি টাকা। 2024-এ তাদের জাস্ট ছিল 218। তার মানে চিন্তাটা করেন, এক বছরে ডবল তারা মুনাফা করেছে বিকাশ। মানে আপনার 1 লাখ টাকা, এক বছরে 2 লাখ টাকা। এইভাবে আগামী 10 বছরে যদি আমরা দেখি, বিকাশের সাথে অন্য কেউ পারবে না, মনোপলি ব্যবসা। এরপরে হয়তো অন্য কোম্পানি আসতে পারে, টেকনোলজি আসতে পারে। তার মানে এখানে তারা 131% পর্যন্ত, দ্বিগুণেরও বেশি বিকাশটা আগাচ্ছে। তাই সরাসরি তো বিকাশ কিনতে পারবেন না, কিনতে পারবেন কিসের মাধ্যমে? ব্র্যাক ব্যাংকের শেয়ারের মাধ্যমে। ওই জন্যই বড় বড় ইনস্টিটিউটগুলা সবাই এই যে 75 টাকা শেয়ারের দাম হওয়ার পরেও ওই জন্যই তারা কিন্তু শেয়ারটা কিনতেছে। গ্রোথ ভালো, এই জন্য পি রেশিও যদিও 9.5, কিন্তু প্যাগ রেশিও যেটাকে আমরা বলি, প্যাগ রেশিও 1-এর চাইতে অনেক কম। তার মানে এখনো ব্যাংকটা কিন্তু সস্তা। পূর্বে যেটা হয়তো আমাদের বাটন মোবাইল ছিল, সেখানে আমরা ডায়াল করে টাকা নিতে পারতাম। তো 2019 সালে তারা এই যে কি করে, অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে আসে। এখন আপনি অ্যাপসের মাধ্যমে সব কাজ কিন্তু করতে পারতেছেন। এখন তাদের যদি আমরা গত 10 বছরের আয় মুনাফা যদি দেখি, তারা মাঝখান দিয়ে 3টা বছর কিন্তু লস করেছে, 19, 20, 21। এই 3 বছরে তারা প্রযুক্তি খাতে এতটা বিনিয়োগ করেছে, তার বিপরীতে সে ইনকাম করতে পারে নাই। তার মানে বিকাশ যে সবসময় লাভে ছিল এমন না, কিন্তু তার প্ল্যানটা ছিল একদম প্রুফ। তার একটা ভিশন ছিল, 2022 থেকে সে লাভে আসতে শুরু করে। তাহলে আপনি চিন্তাটা করেন, 22-এ ছিল মাত্র 18 কোটি টাকা, 23-এ হচ্ছে 99 কোটি, 24-এ হচ্ছে 316 কোটি, আর এবার 2025-এ তো ইনশাল্লাহ আমরা টোটাল 4 যদি মিলাই, এটা প্রায় 600 কোটি হয়ে যাবে। আগামী 10 বছরে যেটা আমরা বললাম, বিকাশের উত্থান কেউ কিন্তু আর ঠেকাইতে পারতেছে না। এই আপডেট তথ্য যদি আমরা দেখি, যেটা বললাম যে টোটাল নিবন্ধিত প্রায় আমরা 8 কোটির উপরে গ্রাহক আছে, অ্যাক্টিভ কাস্টমার আছে 4.5 কোটির উপরে, একদম অ্যাক্টিভ যারা লেনদেন করে। মার্কেটের মধ্যে যদি আমরা দেখার চেষ্টা করি, মার্চেন্ট এটা ছাড়া এজেন্ট পয়েন্ট যেটা আমরা বললাম 3.5 লক্ষের মতো আছে। মান্থলি ভলিউম তারা প্রায় 1134 মিলিয়ন টাকা তাদের এই ভলিউম। তার মানে বুঝতেই পারতেছেন অন্য ব্যাংকগুলা কি করে। বিকাশে আমরা সবাই লেনদেন কিন্তু করি। এখন যদি আমরা তাদের গত 2024-এর 3 মাস আর 25-এর 3 মাস তুলনা করে দেখি, আমরা যেটা 131% বিকাশের লাভটা কিন্তু বৃদ্ধি পাইছে, 131%। আর এইটা আগামী দিনে কিন্তু আরো বৃদ্ধি পাবে। তাইলে বাংলাদেশে তারা এখন আর শুধু মানি ট্রান্সফার একটা জিনিস নাই, তারা একটা ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করে ফেলেছে। যেমন আপনি আপেলের মোবাইল নেন, তাদেরই ল্যাপটপ নেন, তাদেরই ট্যাবলেট নেন, সবকিছু ইকোসিস্টেম। তো সেম বলতে পারেন যে বাংলাদেশের আপেল কোম্পানি হচ্ছে আমাদের বিকাশ। আর বিকাশ কিনতে হলে ব্র্যাক ব্যাংকের শেয়ার কিনতে হবে, কারণ আগামী দিনগুলোতে সম্পূর্ণ দেখবেন যে স্যালারিটা বিকাশের মাধ্যমে যাবে, বিকাশের মাধ্যমে ডিপোজিট, বিকাশের মাধ্যমে যাবতীয় কিছু আপনি পেমেন্ট করতে পারতেছেন। তবে এদের কিছু খারাপ দিক আছে, সেটা আমরা বলবো। এদের কস্টটা একটু বেশি। আমরা জানি 18 টাকা 50 পয়সা তারা অন অ্যাভারেজে ক্যাশ আউটে নেয়। এই টাকাটা 3 ভাগে কিন্তু ভাগ হয়ে যায়। যারা আপনার আমার গ্রামে গঞ্জে করে, তারা বিকাশ থেকে প্রতি হাজারে মাত্র 4 টাকা 10 পয়সা পায়। আর এইটা নগদেও ওইটা পায়, রকেটেও ওইটা পায়, উপায়েও ওইটা পায়, যত প্রকার ডিজিটাল ব্যাংকিং আছে সব জায়গায় 4 টাকা 10 পয়সাই কিন্তু একদম প্রান্তিক লেভেলের ব্যক্তিটা পায়। আর বাকি টাকাটা 2টা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে যেই মোবাইল কোম্পানি, যেই আপনি নেটওয়ার্ক ব্যবহার করতেছেন, রবি হইলে রবিকে দিতে হয়, গ্রামীণ হইলে গ্রামীণকে দিতে হয়। বাকি টাকাটা যাচ্ছে বিকাশের কাছ থেকে। তার মানে আপনার আমার এই যে ক্যাশ আউটের টাকাটা, এটা 3টা ভাগে ভাগ হয় প্রফিটটা কিন্তু। আর সবচেয়ে ভালো নিউজ যেটা, যদিও আমাদের গভর্নর সাহেব বিদায়ের আগে এই বিকাশকে কি করতে চেয়েছিল, তারা ডিজিটাল ব্যাংকিং এর লাইসেন্স দিতে চেয়েছিল, এখন পর্যন্ত ফাইনাল কিন্তু হয় নাই। তো যদি বিকাশ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাওয়া যায়, ব্র্যাক ব্যাংক অলরেডি বিকাশ ডিজিটাল ব্যাংক পিএলসি নামে তারা কি করেছে, আর যেই আরজেআরসিতে তারা নামের ছাড়পত্র নিয়ে তারা অলরেডি কোম্পানি গঠন করে ফেলেছে। এখন বাংলাদেশ ব্যাংক যদি এদের প্রতি যদি লাইসেন্সটা দিয়ে দেয়, বাংলাদেশে তারা 3টার মতো ডিজিটাল ব্যাংক দেওয়ার কথা, তাহলে আপনি বুঝতে পারেন যে সোনায় সোহাগা।
এটা ছাড়া আরো অন্যান্য ব্যাংকগুলা চাচ্ছে, নগদ নিজেই চাচ্ছে, স্কয়ার কোম্পানি নিজেও চাচ্ছে ডিজিটাল ব্যাংক করতে, কিন্তু বিকাশেরটা আমরা সম্ভাবনাময় দেখি, যেহেতু বিকাশে বিভিন্ন বিদেশি বিনিয়োগগুলো আছে, তারা ডিজিটাল প্রযুক্তি সেখানে দিবে। তো বিকাশের যে ডিজিটাল ব্যাংকটা হবে সেইটা চলবে। তাইলে এক নজরে আমরা যেটা এখন শিখলাম, ব্রাক নিজে একটা ব্র্যান্ড, শুধু বাংলাদেশে কাজ করে না, ইন্টারন্যাশনালি বর্তমানে কাজ করে, এটা একটা এনজিও। ব্রাক ব্যাংক যেটার মূল টার্গেট হচ্ছে এসএমই সেক্টর আর কর্পোরেট সেক্টর। রিটেল সেক্টরে তাদের মানে মধ্যবিত্তের তাদের অতটা কোনো পরোয়া করে না, তারা একদম নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত দুই শ্রেণীকে টার্গেট করে আছে। আর দিন শেষে এই দুই শ্রেণী কিন্তু জিনিস, বড় লোকে টাকা দিবে, ছোট লোকে খরচ করবে, মধ্যবিত্তের কিন্তু কোনো দাম নাই। তো ব্রাক ব্যাংকের পলিসিটা কিন্তু খুব ভালো আপনি যদি চিন্তা করেন। আর ব্রাক ব্যাংকটা বিশেষত বিকাশের জন্য আমার পছন্দ, না হলে ব্রাক ব্যাংক নর্মালি পছন্দ হইতো না। আর বিকাশের আগামী 10 বছরের ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশ, অতএব আপনি ডিজিটাল বাংলাদেশে থাকতে চাইলে বিকাশের সাথেই আপনাকে থাকতে হবে। তো এই যে আমরা জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাইলাম, তাইলে আপনি এতটুকু তো আপনি কি করতে পারেন, মোটামুটি নিজে একটু নিজের প্রতি কনফিডেন্ট লেভেলে যাইতে পারেন যে ভাই আমরা এখন বিকাশের সরাসরি তো শেয়ার কিনতে পারবো না, ব্র্যাক ব্যাংকের কিনতে হবে, দামটা 75 টাকা, এখন আমরা নিব কিনা। কথাটা হচ্ছে যে যেটা আমরা বললাম, প্যাগ রেশিও অনুযায়ী বিকাশটা এখনো যে আমাদের ব্র্যাক ব্যাংকের শেয়ারটা এখনো কিন্তু সস্তা। তো সেই হিসাবে আপনি কিন্তু অবশ্যই নিতে, তো সেই হিসাবে আপনার যদি আগামী 10, 15, 20 বছরের টার্গেট যদি থাকে, আপনি যেটা করতে পারেন, ব্র্যাক ব্যাংকের শেয়ারটা কিনতে পারেন। আর এই বিকাশের কারণে যেহেতু 51% তাদের শেয়ার আছে, আর এই বাকি 49% যারা বিনিয়োগ করেছে প্রতিষ্ঠিত কোম্পানিগুলো সব কিন্তু বিদেশি কোম্পানি, যেটা আমরা বললাম আলিবাবা গ্রুপ, এটা ছাড়া বিল গেটস ফাউন্ডেশন, এটা ছাড়া আরও যেই মানি মোশন, আরও একটা কোম্পানি, এরা শুধু টাকা দেয় না, এরা ইন্টারন্যাশনাল টেকনোলজি ওদেরকে দিচ্ছে। তো এর জন্য অন্য যারাই আসুক তারা এদের সাথে কম্পিট করতে পারবে না, মনোপলি ব্যবসা থাকবে। তো আপনি চাইলে যে কাজটা করতে পারেন, 75 টাকাতে আপনি ধীরে ধীরে এন্ট্রি কিন্তু নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি এন্ট্রি নিতে পারেন, তবে টার্গেট রাখবেন দীর্ঘমেয়াদে। ইনশাল্লাহ এই শেয়ারটা বাংলাদেশে একটা ব্লু চিপ কোম্পানি হিসাবে আগামী 10, 15 বছর থাকবে, এতটুকু আমরা বলতে পারি। তো যারাই আমাদের শেয়ার বাজার রিলেটেড কোর্সে অংশগ্রহণ করতে চান বা পূর্ববর্তী রেকর্ডগুলো নিতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের টার্গেট হচ্ছে যেই কোম্পানি সম্পর্কে আপনি জানবেন, বুঝবেন, কোম্পানির ব্যবসা দেখবেন, সেই কোম্পানির শেয়ারটা আপনি কিনবেন। না জেনে বুঝে কিন্তু শেয়ার কিনা ঠিক হবে না। তাহলে ব্রাকটা সম্পর্কে আপনি বুঝতে পারলেন, ব্রাক জিনিসটা কি। ব্রাকেরই প্রতিষ্ঠান হচ্ছে ব্রাক ব্যাংক, আর এই ব্রাক ব্যাংকের শেয়ার কেনার মাধ্যমেই আপনি বিকাশের অংশীদারি হইতে পারবেন, এটা ছাড়া কিন্তু সুযোগ নাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।